হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা যে ডাব্লিউবি আপার প্রাইমারি 2016-তে যে প্রথম টেট হয়েছিল সেই টেটের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো এই প্রথমেই বলে রাখি যে 2016-তে যে আপার প্রাইমারি টেট হয়েছিল সেখানে কিন্তু কোনো রকম পেডাগজিক্যাল প্রশ্ন ছিল না, কিন্তু আমরা জানি যে এর পরবর্তীকালে যে সমস্ত টেট হবে অবশ্যই কিন্তু পেডাগজিক্যাল প্রশ্ন থাকবে। তো আমরা এই যে ভূগোলের বিষয়ে যতগুলো প্রশ্ন এসেছিল সমস্ত প্রশ্নগুলোর আমরা সঠিক উত্তর আমরা দেখে নিই, বা কি ধরনের প্রশ্ন এসেছিল এগুলো কিন্তু আমরা একটু দেখে নিই। তো চলো, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে একটা সহজ প্রশ্ন, আসলে একটা বলে রাখি যে প্রশ্নগুলো ভূগোলের স্টুডেন্টের কাছে মনে হবে খুবই সহজ, কিন্তু মনে করো যে স্টুডেন্টরা মাধ্যমিকে ভূগোল পড়া ছেড়ে দিয়ে বাংলা, ইতিহাস বা অন্যান্য সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করেছে তার ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো অতটা সহজ নয়। আবার প্রথম পরীক্ষা হয়েছিল বলে একটু প্রশ্ন সহজ করা হয়েছিল, ফলে খুবই সহজ প্রশ্ন এসেছে বলে লাফালাফি করার কিছু কারণ নেই। ভূগোলের স্টুডেন্ট হিসাবে সহজ হতে পারে, কিন্তু অন্যান্য স্টুডেন্টের কাছে কিন্তু এটা সহজ নাও হতে পারে। দেখো, কিসের জন্য জলদাপাড়া বিখ্যাত বলে প্রশ্ন, এটা কিন্তু সঠিক উত্তর হবে অপশন এ, এক শৃঙ্গ গন্ডার। ঠিক আছে, আর যদি এই সিংহ কি জন্য বিখ্যাত, যেটা এশিয়াটিক সিংহ বলি সেটা, বা আমাদের ভারতীয় সিংহ যেটা, সেটা কিন্তু গির জঙ্গলে কিন্তু রয়েছে, গুজরাটের গির অরণ্যে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। দেখো, এটা একটা খুবই সহজ প্রশ্ন, এটা জেনারেল সেন্স থেকে অনেকে পেরে যাবে যে বায়ু দূষণের কারণ কি। এটা দেখতে পাচ্ছি যে বায়ু দূষণের কারণ হচ্ছে ধোঁয়া। এখানে বাসন মাজা, স্নান করা, সারের প্রয়োগ এগুলো কিন্তু বায়ু দূষণের কারণ নয়। তাহলে এইগুলো কি কারণ? এগুলো কিন্তু জল দূষণের কারণ। ঠিক আছে, এই যে বাসন মাজা, স্নান করা এগুলো কিন্তু জল দূষণের কারণ হতে পারে। আর সারের প্রয়োগ, এটা জল দূষণ এবং মৃত্তিকা দূষণ দুটোরই কিন্তু কারণ, রাসায়নিক সারের প্রয়োগ। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। লবণাম্বু উদ্ভিদ পাওয়া যায়। লবণাম্বু উদ্ভিদ মানে লবণাক্ত মাটিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের আমরা লবণাম্বু উদ্ভিদ বলি। তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে অপশন এ সঠিক উত্তর, যে লবণাক্ত মাটিতে আমরা লবণাম্বু উদ্ভিদ পাই, যেমন সুন্দরী, গরান, গেওয়া, এগুলো সুন্দরবনে যেগুলো আমরা পাই সেগুলো কিন্তু লবণাম্বু উদ্ভিদ। এবার কৃষ্ণ মৃত্তিকা, এই মাটিতে কি ধরনের উদ্ভিদ পাওয়া যায়? এই কৃষ্ণ মৃত্তিকা কিন্তু কার্পাস, মানে আমরা তুলা বা বলি কার্পাস তুলা, সেই তুলার জন্য কিন্তু এই কৃষ্ণ মৃত্তিকা বিখ্যাত। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন আমরা দেখি কি রয়েছে। 600 মিটারের উচ্চ ভূমিরূপ হলো, 600 মিটারের উচ্চ ভূমিরূপ যেটা, সেটা কিন্তু আমরা সহজ কথায় বলতে গেলে আমরা মালভূমি বলি। কারণ প্রাথমিকভাবে স্কুলে যেটা পড়ানো হয় সেটা হচ্ছে 0 থেকে 300 যদি মিটার উচ্চতার মধ্যে হয় তাকে আমরা সমভূমি বলি। ঠিক আছে, আর যদি 300 থেকে 600, এটার সঠিক উত্তর হবে পাহাড়। 300 থেকে 600 মিটার উচ্চতা এটা হবে মালভূমি, আর 600 থেকে 900 এই উচ্চতাকে আমরা বলি পাহাড়, এবং 900-র বেশি বা মোর দ্যান 900 হলে সেটাকে আমরা বলি পর্বত। ঠিক আছে, এই কনসেপ্টটা কিন্তু খুব বেসিক কনসেপ্ট, তাই এখানে আমরা ভুল বলেছিলাম, মালভূমি আমরা না দেখেই বলেছিলাম, জাস্ট এটার উত্তর হবে পাহাড়। কিন্তু বন্ধু বলে রাখি যে এই যে ডিভিশন আমরা বাচ্চাদের বা ছোট নিচু ক্লাসে শেখাই, এটা কিন্তু ভূগোলের উঁচু ক্লাসে এগুলো কিন্তু আর ভ্যালিডিটি হারিয়ে ফেলে। কারণ আমরা জানি যে পামির মালভূমি, আমাদের ভারতের লাদাখ মালভূমি, এগুলোর উচ্চতা কিন্তু প্রায় 5000-এর উপরে। তাহলে সেইগুলো কিন্তু আমরা এই কনসেপ্ট থেকে উত্তর দিতে পারবো না, তার জন্য অন্য বিশ্লেষণ আছে, সেগুলো আমরা পরের ক্লাসে কোনো আলোচনা করব। ঠিক আছে, তো এবার আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই যে ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটা। এটা তো খুবই জেনারেল নলেজের প্রশ্ন। এটা হচ্ছে জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়, কারণ প্রতিনিয়ত কিন্তু জাপানে ভূমিকম্প কিন্তু হয়। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন আমরা দেখি পৃথিবীর পরিক্রমণ গতির ফল। এটা কিন্তু ভূগোলের জন্য সহজ হলে অন্য হয়তো ভুল করবে অন্য সাবজেক্টের স্টুডেন্টরা। দেখো, ঋতু পরিবর্তন এটা হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতির ফল, মানে
বার্ষিক গতির ফল। আর দিন রাত্রির উদয় এটা কিন্তু আবর্তন গতির ফল। বন্যার প্রাদুর্ভাব বা ভূমিকম্পের প্রাদুর্ভাব এটা কোন রকম গতি ক্ষেত্রে কিন্তু প্রভাবিত হয় না। মানে সঠিক উত্তর হচ্ছে এখানে ঋতু পরিবর্তন। তারপরে আরেকটা প্রশ্ন আছে যে প্রথম মানুষের আবির্ভাব হয় কোন মহাদেশে? এটা কিন্তু সঠিক উত্তর হবে আফ্রিকা মহাদেশে। হ্যাঁ, প্রথম মানুষের আবির্ভাব হয়। তারপরে নেক্সট প্রশ্ন, কর্কট ক্রান্তি রেখা যে অঞ্চল দিয়ে গেছে সেটি কি? এখানে এই অঞ্চল বলতে যদি আমরা কোনো একটা শহরকে বোঝাই তাহলে সেটার উত্তর হবে কৃষ্ণনগর। হ্যাঁ, কিন্তু যদি আমরা জেলাকে বোঝাই তাহলে আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে 5টি জেলার উপর দিয়ে কিন্তু গেছে। ঠিক আছে, 5টি জেলা কি? পুরুলিয়া প্রথমে আমাদের পশ্চিম দিকে রয়েছে পুরুলিয়া, তারপরে রয়েছে বাঁকুড়া, হ্যাঁ, তারপরে রয়েছে পশ্চিম বর্ধমান, তারপরে রয়েছে পূর্ব বর্ধমান, তারপরে রয়েছে লাস্টে নদিয়া। ঠিক আছে, এই নদিয়া জেলার কৃষ্ণনগরের উপর দিয়ে কিন্তু গেছে। কিন্তু দেখো এখানে বাঁকুড়া জেলার উপর দিয়েও গেছে, কিন্তু শুধু জেলা নয়, বাঁকুড়া নামে কিন্তু একটা শহরও রয়েছে। বাঁকুড়া শহরের উপর দিয়ে কিন্তু যায়নি। ফলে আমরা যদি জেলা হিসাবে দেখি তাহলে এখানে আমরা বাঁকুড়াকেও কিন্তু উত্তরে আমাদেরকে নিতে হবে। কিন্তু আমাদেরকে এইখানে সঠিক উত্তর হবে কৃষ্ণনগর। তবে আশা করি যে যদি কোনো প্রশ্ন আসে যে কোন জেলার উপর দিয়ে গেছে তাহলে আমরা বলবো এই 5টা জেলার উপর দিয়ে কিন্তু গেছে। ঠিক আছে, তো এরপরে কি প্রশ্ন আছে আমরা একটু দেখে নিই। হিমালয় যে শ্রেণীর পর্বতমালা তা হলো, মানে কোন ধরনের পর্বতমালা? এখানে হচ্ছে ভাঁজ পর্বত বা ভঙ্গিল পর্বতমালা, যেটা ফোল্ডেড মাউন্টেন বলি। এখানে স্তূপ পর্বত, যেটা আমাদের ভারতের সাতপুরা রয়েছে স্তূপ পর্বত। এখানে আগ্নেয়গিরি দিয়ে আমাদের আগ্নেয় পর্বত যেগুলো আমাদের এতে আছে বিভিন্ন জায়গায়, যেমন মনে করো আমাদের হাওয়াই দ্বীপপুঞ্জে রয়েছে বিভিন্ন আগ্নেয়গিরি দ্বারা পর্বত। হ্যাঁ, অবশিষ্ট পর্বত এগুলো রেসিডিউয়াল মাউন্টেন, যেগুলো আমরা ক্ষয়প্রাপ্ত হয়ে তৈরি হয় সেগুলোকে আমরা রেসিডিউয়াল মাউন্টেন বলি। হ্যাঁ, এরপরে নেক্সট প্রশ্ন কি রয়েছে? হ্যাঁ, ব্যাঘ্র প্রকল্পের সূচনা কাল। হ্যাঁ, ব্যাঘ্র প্রকল্পের সূচনা দেখো এখানে 1972 সালে কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ আইন হয়, কিন্তু বিশেষ করে বাঘকে সংরক্ষণ করার জন্য যে ব্যাঘ্র প্রকল্প হয় সেটা হয় 1973 সালে। ঠিক আছে, সঠিক উত্তর 1973। এবার নেক্সট আমরা দেখে নিই বায়ুর চাপ মাপক যন্ত্র হলো। বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? এটা কিন্তু সঠিক উত্তর ব্যারোমিটার। আচ্ছা, থার্মোমিটারের সাহায্যে কি মাপা হয়? বায়ুর কিন্তু উষ্ণতা মাপা হয়। ঠিক আছে, উষ্ণতা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে। হাইগ্রোমিটারের সাহায্যে কি মাপা হয়? আর্দ্রতা মাপা হয়। আর অ্যানিমোমিটারের সাহায্যে কি মাপা হয়? কিন্তু বায়ুর গতিবেগ মাপা হয়। এই সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, এগুলো আমাদেরকে একটু জেনে নিতে হবে। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন কি রয়েছে? নেক্সট প্রশ্ন রয়েছে নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত কি ধরনের বৃষ্টিপাত? আমরা সচরাচর জানি বৃষ্টিপাত 3 ধরনের হয়। একটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত, হ্যাঁ, একটা ঘূর্ণবাদ বৃষ্টিপাত, একটা পরিচলন বৃষ্টিপাত। আচ্ছা, নিরক্ষীয় অঞ্চলে যেটা হয় সেটা কিন্তু পরিচলন বৃষ্টিপাত, এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে শৈলক্ষেপ বৃষ্টিপাতটা কি? যদি পাহাড়ের গায়ে মেঘ ওঠার সময় যখন পাহাড়ের পাদদেশে বৃষ্টিপাত ঘটায় বা পাহাড়ের গায়ে, সেটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। আর বিভিন্ন সাইক্লোন হয়, যেমন প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণবাত হয়, তাহলে সেটা ঘূর্ণবাতের বৃষ্টিপাত হয়। তাহলে এই শৈলক্ষেপ বৃষ্টিপাত কোথায় দেখতে পাই? আমরা কিন্তু আমাদের চেরাপুঞ্জি বা মৌসিন গ্রামীণ অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। পৃথিবীর দীর্ঘতম নদী, এটাও জিকে লেভেল প্রশ্ন, যেহেতু ভূগোল থেকে এসেছে। সেটা হচ্ছে আমাদের নীল নদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী। আর ভারতের দীর্ঘতম নদী বললে সেটা আমরা গঙ্গা বলবো। কিন্তু একটা বিষয় হচ্ছে ভারতের মধ্যে যতগুলো নদী প্রবাহিত হয় তার মধ্যে সবার থেকে দৈর্ঘ্য বেশি কিন্তু ব্রহ্মপুত্রের। কিন্তু তবুও ভারতের দীর্ঘতম নদী কেন বলি গঙ্গা? কারণ গঙ্গার বেশিরভাগ অংশটা ভারতে কিন্তু প্রবাহিত হয়, আর ব্রহ্মপুত্রের খুব কম অংশ ভারতের মধ্যে রয়েছে, বেশিরভাগ অংশ চীনের মধ্যে রয়েছে এবং লাস্টের দিকে বাংলাদেশের মধ্যে কিন্তু রয়েছে।
এরপর যে প্রশ্নটা হচ্ছে মহাবৃত্ত হলো বা গ্রেট সার্কেল, এটা হচ্ছে সব থেকে বড় বৃত্ত। তাহলে সব থেকে বড় বৃত্ত কোনটা হবে? এটা অবশ্যই নিরক্ষর রেখা হবে। কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, মেরু রেখা কোনোটাই কিন্তু নয়। আবার নেক্সট প্রশ্ন, দাদরা নগর হাভেলি হলো, দাদরা নগর হাভেলি কি? দাদরা, এটা হচ্ছে অপশন এ সঠিক উত্তর, একটা কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে। তারপরে নেক্সট প্রশ্ন, ড্যাশ দক্ষিণ ভারতের নদী, বা আমাদের এগুলো সবই মানে জলমণ্ডল থেকে এসেছে। দক্ষিণ ভারতের নদী কোনটি? দক্ষিণ ভারতের নদী হচ্ছে অপশন ডি কৃষ্ণা। ঠিক আছে। আমরা যেমন ব্রহ্মপুত্র বলি, ব্রহ্মপুত্র হচ্ছে আমাদের পূর্ব ভারত বা উত্তর পূর্ব ভারতের নদী। গঙ্গা হচ্ছে আমাদের প্রধান নদী, যেটা মাঝামাঝি দিয়ে গেছে, বা এটাকে উত্তর ভারতের নদী আমরা বলতে পারি। হ্যাঁ। আর যমুনা, এটা গঙ্গার উপনদী, সরি গঙ্গার উপনদী, এটাও কিন্তু উত্তর ভারতের নদী। তারপরে নেক্সট প্রশ্ন রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে কোথায়? রয়্যাল বেঙ্গল টাইগার আমরা জানি যে আমাদের ভারতের একমাত্র সুন্দরবনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। এটা কিন্তু বাংলাদেশ এবং ভারতের সুন্দরবন মিলে কিন্তু এটা পাওয়া যায়। তারপরে নদীর উচ্চগতির মূল কাজ কি? নদীর উচ্চগতির মূল কাজ হলো ক্ষয় করা। ঠিক আছে। আর মধ্যগতির মূল কাজ কি? বহন করা। আর নিম্নগতির মূল কাজ কি? সঞ্চয় করা। তবে এখানে কিন্তু নদীর উচ্চগতিতে কিন্তু বহন হয়, কিন্তু মূল কাজ যেহেতু জিজ্ঞেস করেছে, তাই আমরা বলবো ক্ষয় সাধন হচ্ছে নদীর উচ্চগতির মূল কাজ। তারপরে দেখো, পোল্ডার হলো, পোল্ডার হচ্ছে এক ধরনের সমভূমি অঞ্চল যেগুলো সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করা হয়। এটা লবণাক্ত একটা সমভূমি টাইপের। এটা হয়, পাওয়া যায় একটা নেদারল্যান্ডের পুনরুদ্ধার করা জমি, যেগুলো সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করা হয়। এই ধরনের মাটিতে মানে লবণাক্ত হয় আর কি। তারপরে খনিজ সমৃদ্ধ ভান্ডার পাওয়া যায় কোন অঞ্চলে? সব থেকে বেশি খনিজ পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের ছোট নাগপুর মালভূমি অঞ্চলে, কিন্তু প্রচুর পরিমাণে লৌহ আকরিক এবং কয়লা কিন্তু এখানে পাওয়া যায়। ঠিক আছে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ভারতের সামুদ্রিক সীমান্তের আয়তন কত? ঠিক আছে। এই ভারতের যে সামুদ্রিক সীমান্ত বলতে আমরা ভারতের উপকূল থেকে কতটা অঞ্চলকে আমরা ভারতের অংশ বলি, সেটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে 12 বা 12 নটিক্যাল মাইল। হ্যাঁ, সেই 12 নটিক্যাল মাইলটা ভারতের সামুদ্রিক সীমান্তের আয়তন। তারপরে নেক্সট, কৃষ্ণ মৃত্তিকার প্রয়োজন হয়, এটা আমরা আগের একটা প্রশ্নতে আলোচনা করেছি যে কৃষ্ণ মৃত্তিকার প্রয়োজন হয় কার্পাস চাষের জন্য। ঠিক আছে। এইটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো, ভারতবর্ষ হলো একটি ড্যাশ। ভারতবর্ষ একটা কি? উন্নয়নশীল রাষ্ট্র। এটা আমরা জানি, একটা ডেভেলপিং নেশন ভারত, ইন্ডিয়া। এটা উন্নয়নশীল রাষ্ট্র, বা এ সঠিক উত্তর। তারপরে গ্রিন হাউস এফেক্ট এর ফল, গ্রিন হাউস এফেক্টের মানে কারণ কিন্তু জিজ্ঞেস করেনি, ফলাফল জিজ্ঞেস করেছে। তাহলে কি হবে? এটা বিশ্ব উষ্ণায়ন, এটা হচ্ছে গ্রিন হাউস এফেক্টের ফলাফল। ঠিক আছে। এরপরে নেক্সট প্রশ্ন কি রয়েছে? নেক্সট প্রশ্ন হচ্ছে তাপমাত্রা মাপক যন্ত্র। এটা আমরা আগে আলোচনা করলাম যে তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, এটা হচ্ছে থার্মোমিটার। ঠিক আছে। এটাও খুবই এক সহজ ধরনের প্রশ্ন। তারপরে এই বাকিগুলো আমরা আলোচনা করে দিয়েছি। ব্যারোমিটার হচ্ছে চাপ মাপার যন্ত্র, অ্যানিমোমিটার আমরা বায়ুর গতিবেগ মাপতে ব্যবহার করি, সিসমোগ্রাফ এইটা আমরা ভূমিকম্পে পরিলেখ মাপ করি এই সিসমোগ্রাফ যন্ত্রে। ঠিক আছে, তরঙ্গ পরিমাপ করি। তারপরে দেখো ভি উপত্যকা। ঠিক আছে, এখানে কিন্তু ভি উপত্যকা দেখা যায় কোথায়? এটা কিন্তু এটা ভূগোলের ভালো প্রশ্ন। এটা হচ্ছে নদীর উচ্চ গতিতে ভি আকৃতির উপত্যকা কিন্তু দেখা যায়। ঠিক আছে। এরপরে এই হিমবাহের উচ্চ গতিতে কিন্তু আমরা কি দেখতে পাই? হিমবাহের উচ্চ গতিতে আমরা ইউ আকৃতির কিন্তু ভূমিরূপ দেখতে পাই। ঠিক আছে, এই ইউ আকৃতির কিন্তু আমরা দেখতে পাই হিমবাহের উচ্চ গতিতে। এবার নেক্সট প্রশ্ন, মহাবিষুব দিনটি হলো, মহাবিষুব আমরা বিষুব দুই ধরনের পাই, একটা মহাবিষুব আর একটা জলবিষুব। ঠিক আছে। তাহলে এই মহাবিষুব দিনটা আসলে কি? মহাবিষুব হচ্ছে সেই দিন যেখানে পৃথিবীর
নিরক্ষরেখা বরাবর সূর্য লম্বভাবে কিরণ দেয়, সেই দিনটাকে আমরা মহাবিষুব বলি। তো এই মহাবিষুবের সঠিক উত্তর হচ্ছে 21শে মার্চ। ঠিক আছে, এটা মহাবিষুব। তারপরে নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই, পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কি? এই প্রশ্নটা খুব কাছাকাছি উত্তর দিয়েছে। দেখো, চেরাপুঞ্জি এবং মৌসিনরাম দুটোই কিন্তু অধিক বৃষ্টিবহুল অঞ্চল, কিন্তু সবচেয়ে বেশি বললে সেটা আমরা বলবো মৌসিনরাম। হ্যাঁ, আর চেরাপুঞ্জি এটাও মেঘালয়ের খাসি পর্বতের দক্ষিণ দিকে অবস্থিত, মৌসিনরামও সেখানে অবস্থিত। কিন্তু চেরাপুঞ্জিকে আমরা ওয়েটেস্ট ল্যান্ড বলে জানি, কিন্তু বৃষ্টিপাত ধরলে সেটাকে আমরা মৌসিনরাম কিন্তু সঠিক উত্তর হবে। এটা খুব কাছাকাছি একটা প্রশ্ন কিন্তু দিয়েছে। তারপর দেখো, আগ্নেয় শিলার উদাহরণ। শিলা তিন ধরনের হয়, আগ্নেয়, পাললিক এবং রূপান্তরিত। এখানে আগ্নেয় শিলার উদাহরণ হলো ব্যাসল্ট। ব্যাসল্ট হচ্ছে আগ্নেয় শিলা। এখানে বেলে পাথর, এটা হচ্ছে পাললিক শিলা, এবং মার্বেল এবং স্লেট এই দুটো হচ্ছে রূপান্তরিত শিলা। ঠিক আছে, তারপরে নেক্সট এই কটাই ছিল প্রশ্নের সঠিক উত্তর। তো এই পিডিএফটা যদি তোমরা চাও আমাদের টেলিগ্রাম লিংকে তোমরা যোগাযোগ করতে পারো, এবং যদি আরো কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।